বিহাইন্ড দ্য সিন আপনি কি মনে করেন? মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বর্তমানে তিনি এই মুহূর্তে ঢাকাতে অবস্থান করছেন। সফরকে আপনি কিভাবে দেখছেন? এটি কি শুধু কূটনৈতিক সফর নাকি এর পেছনে বড় ধরনের কোনো ভূ রাজনৈতিক বাস্তবতা রয়েছে? আপনারা যদি ডটগুলো কানেক্ট করেন, কারণ আপনারা তো প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছেন, যদিও আপনার অবস্থান ইয়েতে যুক্তরাষ্ট্রে, কিন্তু আপনি ভ্রমণ করে যাচ্ছেন এবং পলিটিক্স, পলিসি, ডিপ্লোমেসি ইন ওয়াশিংটন ডিসি বিষয়টা আপনি প্রতিনিয়ত পর্যবেক্ষণে রাখছেন। এমনকি গত মাসে আপনি ওয়াশিংটন ডিসি ন্যাশনাল প্রেস ক্লাবে আপনি একটি সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে আরেকজন বক্তা উপস্থিত ছিলেন, তিনি হলেন মাইকেল রুবিন। আপনারা দুইজন মিলে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু তুলে ধরেছিলেন। সেই প্রেক্ষাপটে আপনি যদি বলতেন যে এখন থেকে ভারত এবং আমেরিকা বাংলাদেশের ব্যাপারে একই দৃষ্টিতে দেখবে, এইটা একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো সেই অবস্থায় বাংলাদেশের নিয়ে কি আলোচনা হবে সেটা জানার জন্য ভারতের যে মনোভাব বা তাদের চিন্তাধারা সেটা জানার জন্য দিল্লিতে যাওয়াই স্বাভাবিক। তো দুটো কারণেই ভারতের পল কাপুরের প্রথম ফার্স্ট লেগ অফ জার্নি হওয়া উচিত। একটা হলো আপনি উল্লেখ করেছেন সাউথ ইস্ট এশিয়া বা ভূ রাজনৈতিক কারণে, সেকেন্ড হলো ভারত কি এক্স্যাক্টলি কি ভাবছে বাংলাদেশকে নিয়ে সেটাও জানার জন্য। তো সেইটা জেনেই তিনি বাংলাদেশে এসেছেন এবং সেখানে আমি যতটুকু জেনেছি ভারত পল কাপুরকে স্পষ্টভাবে বলেছে যে ভারতের স্বার্থ হলো বাংলাদেশে একটি গণতান্ত্রিক এবং ইউনিভার্সাল ইলেকশনের মাধ্যমে নির্বাচিত সরকার, এটা ভারত চায়। এই মেসেজটা পল কাপুরকে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার, আর আরেকটি হলো যে যাতে এটা কোনো ক্রমে এখানে কোনো উগ্রবাদের সরকার না হয়। আমি ভারতীয় প্রধানমন্ত্রী সেকেন্ড পয়েন্টটা ওইটা আমি বলতে চাচ্ছিলাম যে সেকেন্ড পয়েন্ট হলো যে ভারত কখনো বাংলাদেশে মৌলবাদী সন্ত্রাসী সরকার মেনে নেবে না। এই দুটো মেসেজ দেওয়া হয়েছে পল কাপুরকে, যদিও এজেন্ডাতে ছিল ট্রেড এন্ড আদার ইস্যু, কিন্তু এই মেসেজটা দেওয়া হয়েছে। এই মেসেজ নিয়েই পল কাপুর ঢাকায় এসেছেন। তিনি ভারতে এবং বাংলাদেশে যাওয়ার আগে কি ঘটেছে সাবকন্টিনেন্টে, এই প্রেক্ষাপটে কাপুরের সাবকন্টিনেন্টে বাংলাদেশ এবং ভারতের ভ্রমণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কি কথা হয়েছিল তার সাথে ভারতের, কারণ ভারত আমরা মিডিয়াতে যেটা শুনেছি যে বর্তমানে বিএনপি সরকার তারেক জিয়া সে 17 বছর বিদেশে নির্বাসনে ছিল, তার আসার কোনো অবস্থায় ছিল না, কারণ সে কনভিক্টেড আসামি। কিন্তু আমরা যেটা জেনেছি যে ভারতের সাথে এবং আমেরিকার সাথে সে আলাপ আলোচনা করে শর্ত সাপেক্ষে সে বাংলাদেশে এসেছিল এবং সেই অবৈধ সরকারের অবৈধ নির্বাচনের মাধ্যমে, যদিও সে মুক্তিযুদ্ধের পক্ষের লোকেরও ভোট পেয়েছিল, সে পেয়ে ক্ষমতায় এসেছে। বল হলো কোর্টে, আমাদের তারেক জিয়ার কোর্টে, বিএনপি সরকারের কোর্টে। তো এই অবস্থায় পল কাপুর এসে ভারতের সাথে কি আলোচনা করেছে? প্রথমত সে ভারতে গিয়েছিল, যদিও ওপেন এজেন্ডাতে আমরা জানি যে ব্যবসা বাণিজ্যের সে সমস্ত চুক্তি সেগুলোকে আরো বাড়ানোর জন্য সে ভারতে গিয়েছিল। কিন্তু যদিও সরকারিভাবে নবী ভাই আপনি যে কথাটা শুরু করলেন সেখানে আমি শুধু একটু সংযোগ করতে চাই আপনার সাথে। ধন্যবাদ। দিল্লি সফরের তাৎপর্য আসলে আমাদের দর্শক শ্রোতাদের কাছ থেকে প্রশ্ন আসছে যে কালকেও ঢাকাতে তথাকথিত এনসিপি সিলেটে যে দিল্লি না সিলেট স্লোগান দিচ্ছিল, তারপর আজকেই আবার ভারতীয়দের সাথে তারা বসেছে। বাংলাদেশে আমি এই কথাটাই বলবো, বাংলাদেশে আসার আগে পল কাপুর দিল্লি সফর করেছেন। আপনার মতে যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশ ইস্যুতে আগে ভারতের সঙ্গে আলোচনা করলো? এটি কি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতির একটি স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়া, নাকি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো সমন্বয়ের ইঙ্গিত? এটা নিয়ে এটা দুইভাবেই বলা যায়। এটা সাউথ ইস্ট এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতিতে ভারত একটা বড় প্লেয়ার, একথা তো অস্বীকার করা যাবে না। আর ভারতের সাথে আমেরিকার সম্পর্ক
বাংলাদেশ নিয়েই এবং আরো অন্যান্য কিছু কারণে খুব শীতল ছিল গত একটা বছর, মানে রোলার কোস্টারের মতো। এই আমেরিকার প্রেসিডেন্ট মিডিয়াতে এক কথা বলে, আবার ডিপ্লোম্যাটিক চ্যানেলে আরো অন্য কথা হচ্ছিল। তো যাই হোক, আমরা যতটুকু জেনেছি যে এই চড়াই উত্তর পেরিয়ে ট্যারিফ ইস্যুতে সমঝোতা করে ভারতের সাথে আমেরিকার একটা সম্পর্ক স্থাপন হয়েছে, স্বাভাবিক পর্যায়ে চলে গেছে। এবং গত বছর ফেব্রুয়ারি মাসে যখন মোদি ভ্রমণ করে ওয়াশিংটন, সেখানে সাংবাদিক সম্মেলনে দুজন পাশাপাশি বসে ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে বাংলাদেশের ব্যাপারে ভারত আমেরিকার স্বার্থ দেখবে, এবং যেহেতু বাংলাদেশ এর ব্যাপারে ভারত মোদি বেশি জানে, সে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। কিন্তু এই কথা বলার 7 দিন পরেই উল্টো পথে আমেরিকা হেঁটেছিল। যাই হোক, ফাইনালি আন্ডারস্ট্যান্ডিং একটা এসেছে, সমঝোতা এসেছে। এবং ঢাকার অবস্থা আমরা তো এখন জানি যে ইলেকশনের 3 দিন আগে, ফেব্রুয়ারি 9 তারিখে, 12 তারিখে ইলেকশন হলো, 9 তারিখে একটি চুক্তি করেছে, যেটা দাসত্বের চুক্তি বলা চলে। যদিও আমরা জানি না ডিটেল কি ওর ভিতরে কি ছিল। আমি ডক্টর রবি ভাই, আমি ওইখানে আপনাকে নিয়ে যেতে চাচ্ছিলাম, আপনি যদি আমাকে সুযোগটা দেন। আপনি বাণিজ্য চুক্তি প্রসঙ্গে যেটা বলছেন, ডক্টর খলিলুর রহমান বলেছেন যে ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করা হয়েছিল, তা নাকি বিএনপি, জামাত সহ বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করেই করা হয়। একটি অন্তর্বর্তী সরকারের পক্ষে এ ধরনের বড় আন্তর্জাতিক চুক্তি করা কতটা গ্রহণযোগ্য বলে মনে করেন? মোটেই গ্রহণযোগ্য নয়। এবং সেই সাংবাদিক সম্মেলন এবং পরবর্তী যে ফটো সেশনে আমরা যে ফটো দেখেছি, তো মনে হচ্ছে যে খলিলুর রহমান, সে বর্তমানে যে সরকার, তারেক জিয়ার যে সরকার, বিএনপি সরকার, সেইটার পররাষ্ট্রমন্ত্রী নন তিনি। তার কথাবার্তায়, বডি ল্যাঙ্গুয়েজে মনে হয়েছে তিনি গত ইউনূস সরকারের যে ন্যাশনাল অ্যাডভাইজার ছিলেন, সেই দায়িত্বে, সেই মনোভাব নিয়েই তিনি কথাবার্তা বলছেন। তো আপনি যেটা বললেন যে এই যে চুক্তি হয়েছিল, এটা ডক্টর খলিলুর রহমান যে ভাষায়, যে বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছেন, যে ছবিগুলো আপনি গত 24 ঘন্টায় দেখলেন, এমনকি সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে, সেখানে আপনার ভাষায় যে সে আসলে এই তারেক জিয়ার যে ক্যাবিনেট, তার সদস্যের চেয়ে তাকে দেখা যাচ্ছে সে এখনো ইউনূস সরকারের প্রতিনিধিত্ব করছে। এটাই কি আপনি এটাই বলতে চাচ্ছি? আপনি স্পষ্ট করে বলেছেন যে সে বর্তমানের যে সরকার, সেই সরকারের স্বার্থ না দেখে সে ইউনূস সরকারের এখনো প্রতিনিধিত্ব করছেন, এবং মনে হচ্ছে যে সে ইউনূস সরকারের একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সে যাই হোক, তো এইখানে যে আলোচনাগুলো, যে এই চুক্তিতে যা রয়েছে, আপনি যথার্থ উল্লেখ করেছেন, এই ধরনের একটা চুক্তি করার অধিকার আছে শুধু নির্বাচিত সরকারের। এবং এই ধরনের চুক্তি, সেটা পার্লামেন্টে আলোচনা হবে, তারপরে সেটা মিডিয়াতেও যাবে, এবং তারপরে সেই চুক্তি বাস্তবায়িত হবে বা সাইন করা হবে। কিন্তু এখানে গোপনে একটা বছরের বেশি এই বর্তমানের পররাষ্ট্রমন্ত্রী ইউনূস সরকারের জাতীয় নিরাপত্তা আর হিসাবে সে এই নেগোসিয়েশন করেছে, সে এটাকে এক্সিকিউট করেছে। এবং এটা যে কোনো লোকের মনে প্রশ্ন জাগবে যে জাতীয় নির্বাচনের 3 দিন আগে কেন এই চুক্তি, এবং চুক্তির ভিতরে কি আছে। যদিও পার্লামেন্ট ছিল না, সেটা যদি মিডিয়াতে আসতো, মিডিয়াতে আলোচনা হতে পারতো। তারপরে এসে বাংলাদেশের যে এত বড় একটা দাসত্বের চুক্তি করা হয়েছে, যেখানে বাংলাদেশের কৃষকদের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, যেখানে বাংলাদেশের ব্যবসায়ীরা কিছুই জানে না, এবং যে চুক্তির মাধ্যমে সেই ট্যারিফ 35 থেকে 20% আনা হয়েছে, এই 10% কমাতে যে গচ্চা দিতে হয়েছে, যে ক্ষতি বাংলাদেশের হবে, সেটা
এই 10% বেশি থাকলে তার চাইতে অনেক কম হতো, কিন্তু এই সরকার গোপনে চুক্তি করেছে এবং যখন চুক্তি হয়ে গেল লোকজন সবাই প্রশ্ন করেছে যে এর ভিতরে কি আছে, বলে সেটা বলা যাবে না, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে, সেই জন্য আলোচনা করা যাবে না। দুটো সার্বভৌম স্বাধীন দেশের মধ্যে যখন এই ধরনের চুক্তি হয় সেটা প্রকাশ্যে হতে হবে, সেটা পার্লামেন্টে আলোচনা হতে হবে। পার্লামেন্টে যে অবস্থা বর্তমান ছিল, যদি পার্লামেন্টেও না থাকে তো ওপেনলি প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে এবং যারা স্টেক হোল্ডার, বড় স্টেক হোল্ডার বাংলাদেশে হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের বর্তমান সাপোর্ট হলো 60 থেকে 70%। সেই দলের সাথে আলোচনা করা হয় না, সেই দল জানে না। যদি এইটা পাবলিক ডোমেনে থাকতো এই চুক্তির শর্তগুলো, তাহলে সবাই মতামত দিতে পারতো এবং সবাই এক বাক্যেই বলতো, কারণ এটা একটা মানে রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার হয় না যে বাংলাদেশের স্বার্থ যেখানে বিপন্ন হচ্ছে, বাংলাদেশ একটা স্বাধীন দেশ কোন দেশের সাথে কি চুক্তি করবে, কি অস্ত্র কিনবে, এগুলো যে চুক্তি হয়েছে আমেরিকার পরামর্শ ছাড়া, আমেরিকার অনুমতি ছাড়া বাংলাদেশ অন্য কোনো দেশের সাথে এই সামরিক যন্ত্রপাতি কিনতে পারবে না। তারপরে এই এগ্রিকালচার ফিল্ডে গম এবং অন্যান্য জিনিস, বিশেষ করে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে কটন কিনতে হবে আমেরিকার থেকে, গম কিনতে হবে উচ্চ দামের, কিনতে হবে আমেরিকার থেকে এই ধরনের আমরা আমাদের যে সার্বভৌম অধিকার সেগুলো গচ্চা দিয়ে, সেগুলোকে মর্গেজ দিয়ে যে চুক্তি করা হয়েছে, এটা বিএনপি সরকারের বাস্তবায়ন করা খুব মানে অসম্ভব হবে। এগুলো যদি বাস্তবায়ন করতে যায় তখন ইকোনমির ধস নামবে বাংলাদেশে। বিএনপি সরকারের সামনে চ্যালেঞ্জ হলো অর্থনৈতিক অবস্থাকে উন্নত করা, এই চুক্তির মাধ্যমে সেটা করা সম্ভব হবে না। তো এই ইউনূসের যে উপদেষ্টা বর্তমানে প্রধানমন্ত্রী, সে কি করেছে, সে ওই চুক্তির মানে এক্সিকিউটর হিসাবে করে বিএনপি সরকার এখন যে সে পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, এই সরকারকেও সে বিপদে পড়েছে। এখন এই তারেক জিয়া সরকার কি করবে, এটা যদি যে সমস্ত শর্ত আছে সেগুলো যদি না মানে, তাহলে আমেরিকার সাথে সম্পর্ক খারাপ হবে। আর যদি এগুলো সে ইমপ্লিমেন্ট করতে চায় তাহলে দেশের অর্থনৈতিক ক্ষতি হবে, সে অর্থনীতিকে পুনরুদ্ধার করতে পারবে না। অর্থাৎ এই ভদ্রলোক আমেরিকান সিটিজেন, সেই আমেরিকান সিটিজেন যখন আমেরিকান সরকারের একজন উচ্চপদস্থ কর্মীর সাথে আলাপ করে, তার লয়ালিটিটা কোথায় থাকবে? অবশ্যই থাকবে তার যে দেশের সিটিজেনশিপ সেখানে। এবং তার অতীত ইতিহাস আমরা জানি, সে ইউনূস তাকে ক্ষমতায় বসিয়েই সে রাখাইন যে সেফ করিডোর দেওয়ার জন্য সে আলোচনা করেছিল, সেটা সে ব্যর্থ হয়েছে। তারপরে সে সেনাবাহিনীতে বিভাজন সৃষ্টি করে সেনাবাহিনীকে দুর্বল করেছে। এখন শেষ প্যারেক মারলো বাংলাদেশ ইউএস রিলেশনে, সে এই চুক্তিটা গোপনে করে এখন আবার সেইটার পক্ষে সে ছাপাই গাইছে। তো এটা সে এই বিএনপি সরকারকে বিপদে ফেলেছে। এর জন্য দায়ী হলো ইউনূস সরকার, আর হলো তার এই তৎকালীন উপদেষ্টা রজার রহমান, যদিও সে খলিলুর রহমান হিসাবে পরিচিত, কিন্তু আমেরিকাতে তার আরেকটা নাম রয়েছে রজার রহমান। যখন শেখ হাসিনা সরকারকে সরানো হয় ষড়যন্ত্রের মাধ্যমে, সেখানে আমেরিকার সম্পৃক্ততা ছিল। সেই সময় এই পল কাপুরের পজিশনে যিনি ছিলেন, ডোনাল্ড লু, তারকে বলা হয় সে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ইমরান খান, তাকে সে সরিয়েছিল। সে ছিল ডিপ স্টেটের প্রতিনিধি। এরপরে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, সেই ষড়যন্ত্রের মাধ্যমে ফলস ন্যারেটিভ তৈরি করে শেখ হাসিনা সরকারকে সরানো হয়েছিল।
সেটাও এই ডিপ স্টেটের ডন লু ইনভলভ ছিল। তো সেই জায়গায় পল কাপুর এসেছে। পল কাপুরের খুব সুনাম রয়েছে, তিনি একজন গবেষক, তিনি একজন লার্নেড লোক। সে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চায়না এই সমস্ত বিষয়ে যে সমস্ত প্রবন্ধ লিখেছেন এই চাকরিতে জয়েন করার আগে, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। তো এই ব্যাকগ্রাউন্ডে তিনি জন লুর পজিশনে এসেছেন। সবাই আশা করছে সে ডিপ স্টেটের প্রতিনিধি নন। তিনি যেহেতু সাবকন্টিনেন্টকে ভালোভাবে জানেন, পাকিস্তানের উপরে আর্টিকেল লিখেছেন, ভারত পাকিস্তানের সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন, চায়নার ব্যাপারেও তিনি জানেন। তো মনে হচ্ছে যে তিনি, আমরা আশা করি যে তিনি ভূ রাজনৈতিক যে রিয়ালিটি, বাস্তবতা, বিশেষ করে বাংলাদেশের, সেইটার দিকে নজর রেখে তিনি নিশ্চয়ই বাংলাদেশের যে চলমান রাজনীতি, যে সংকট সামনে আসছে বা বর্তমানে যেটা বিরাজ করছে, এই ব্যাপারে তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন।